ঈদের ৭ দিন ব্যাপী বর্ণাঢ্য সব আয়োজনে সাজানো রয়েছে চ্যানেল 9-এর পর্দা এবং যেখানে প্রত্যেক দিন রাত ৯টায় আপনারা দেখতে পারবেন একটি ব্লকবাস্টার সিনেমা এবং সেই সিনেমার পেছনের গল্পগুলো নিয়েই সাজানো রয়েছে মেরিল সিরাম সোববার নিবেদিত তারার সিনে গল্প আয়োজনটি। যে আয়োজনে আজকে আমরা কথা বলবো নুরুল আলম আতিক পরিচালিত পেয়ারার সুবাস চলচ্চিত্রটি নিয়ে। চলুন শুরুতে দেখে নেই ট্রেলার। সেই মাছ কাটা থাকে মাথার দুই পাশে, উৎসাহ কাটার কোনো কারণ নাই। বলছিস কেমনে সামলাইবো? খবর আছে আরে হাসো। ইয়া করছো তো বাড়িতে? ও পেয়ারা বিবি, পান কোন নাই? পান খাইবেন? আমার বিদায় দেন। কোনো মতলব নাই তো? আবার শুরু করছে। মুন্সি নয়া তোর এত করে আর এটাও নিয়ে মজা করে মুন্সি এসে দেখলে কচু কাটা করবে, কচু কাটা। আপনার লাগে হ্যাঁ কি? কর্মচারীকে সামনে ঘরের বান্দির লগে যখন গাও গেস্টি করেন তখন আপনি রেজাত কই রাখেন। 2024 সালের 9 ফেব্রুয়ারি মুক্তি পায় চলচ্চিত্র পেয়ারার সুবাস, যেখানে অভিনয় করেছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী জয়া আহসান, তুখোর অভিনেতা তারিক আনাম খান এবং প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। চলচ্চিত্রটি দেশে প্রদর্শিত হওয়ার আগেই মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় এবং এই অত্যন্ত জনপ্রিয় এবং মর্যাদাপূর্ণ ফিল্ম ফেস্টিভ্যালটিতে এই চলচ্চিত্রটি মূল প্রতিযোগিতা পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে এবং সেখানকার চলচ্চিত্রের যারা ক্রিটিক ছিলেন এবং সেই সাথে যারা সাংবাদিক ছিলেন এবং দর্শক ছিলেন সকলেই এই চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেন। চলুন দর্শক, তাহলে আমরা দেখে নেই এই চলচ্চিত্রে অভিনয় করা একজন তুখোর অভিনেতা তারিক আনাম খান তাদের যে জার্নিটা ছিল সেই সম্পর্কে কি বললেন। পেয়ারার সুবাস সম্ভবত করোনাকালীন সময় শেষের দিকে এটা তৈরি হয়েছিল। এই ছবিটা খুব বিগ বাজেটের ছবি না, খুবই একটা নিরীক্ষাধর্মী অন্যরকম একটা ছবি। আমি বলবো না যে নিরীক্ষাধর্মী বা যেটা আমরা বলি খুব আর্ট সিনেমা, এটা না। এইটার জন্য আমরা অনেক দূর প্রস্তুতি নিয়েছিলাম এবং এটা যে ডিরেক্টর নুরুল আলম আতিক, ওনার সঙ্গে আমরা কত সময় বসেছি এবং খুব কষ্ট করে ঢাকার বাইরে গিয়ে আমরা এই সিনেমাটার শুটিং করেছিলাম। এর সঙ্গে যেটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে যে জয়া আহসান ছিলেন, তিনি মূলত এই যে পেয়ারা যে নামটা এর মূল চরিত্রে এই নামে তিনি অভিনয় করেছিলেন। পেয়ারার সুবাস শুনলে একটা সুঘ্রাণের কথা আমাদের প্রথম মাথায় আসে, কিন্তু আপনারা জানেন যে পেয়ারা পচা গন্ধ, সেটা সুবাস নয়, দুর্গন্ধ। তো আমরা আমাদের খুব পারিবারিক জায়গার এমন কিছু ঘটনা আছে যেগুলো আসলে সুবাস ছড়ায় না, বরং দুর্গন্ধই ছড়ায়, এমন একটা বিষয় নিয়ে পেয়ারার সুবাস। তো এইটা আরেকটু স্পষ্ট করে বললে, আমাদের মেয়েদের উপর পুরুষের নির্যাতনের গল্প। এটা আমাদের পরিবারগুলোতে হরহামেশাই থাকে, কিন্তু আমরা এই বিষয়ে কথাবার্তা বলি না। হয়তো এই না বলা কথাগুলো বলবার ইচ্ছাতেই পেয়ারার সুবাসের নির্মাণ। তো মূলত নারীর উপরে নির্যাতনের গল্প, যৌন নিপীড়নের গল্প। আমরা আমাদের দেশে যে শিশু এবং নারীর উপরে যে যৌন নির্যাতনের ঘটনাগুলো হরহামেশাই শুনতে পাই, আমার বিভিন্ন সময় মনে হলো যে এই প্রসঙ্গটা আসলে পরিবার থেকেই শুরু হয়। নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া পুরুষ নারীর উপরেই সবচেয়ে বেশি খড়গহস্ত হয়। এই বিষয়টা আমরা একটু শেয়ার করতে চাই অন্যদের কাছে, সেই জন্যই পেয়ারার সুবাসের নির্মাণ। বাপের কীর্তি দাও, নিজে কীর্তি করতে পারবা?
রাস্তা থেকে মায়া ধরে কোলে বসে খাওয়াইবা, সোহাগ করবা, আর আমি দেখলে দোষ না? যারা হাত পা কেউ নাই, এইটা আমার বাপের বাড়ি, আমি যাবো না। পেয়ারার সুবাস সিনেমাতে আমার যে চরিত্রটা ছিল তার নাম ছিল আসমা। আসমা চরিত্রটা আমার জন্য ভীষণ ভীষণ চ্যালেঞ্জিং ছিল এই কারণে যে ব্যক্তি সুষমা এবং আসমা দুই মেরুর মানুষ। তো সেইখান থেকে ডেফিনেটলি এটা খুব চ্যালেঞ্জিং ছিল নিজের চরিত্র থেকে বেরিয়ে গিয়ে ওই চরিত্র হয়ে ওঠা। কতটা পেরেছি আমি ঠিক জানি না, তবে রিলিজ পাওয়ার পর বেশ গুণী মানুষরা প্রশংসা করেছেন। সেই জায়গা থেকে বলতে পারি যে হয়তো বা কিছুটা আসমার কাছাকাছি পৌঁছতে পেরেছি। আসো বসো, আসমাদের একটুখানি বসো বসো, আমি মাথা তেলটা দিয়ে নি। আরে 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 তো আমার, আসো বসো, একটু বসো বসো বসো। আমার বাপের বাড়ি। ওই ওই হারামজাদা, ওই খারে খারে কি দাও? এই যাও হারামজাদা, বেটা, মায়া মাইশার মতো কি, যাও যাও, বসো বসো বসো। আর এই ছবিটা একটা আন্তর্জাতিক উৎসবে, মানে এটা মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কম্পিটিশনে ছিল। সেই অভিজ্ঞতা যদি বলি যে দূরবর্তী মানুষ, ভিন্ন ভাষার ভিন্ন দেশের মানুষ, তারা আশ্চর্যভাবে ছবিটাকে চিনে নিতে পারছেন। সেই চিনে নেওয়ার কথাগুলো আমাকে তারা জানান। তাদেরকে ছবিটা দেখে অনেকটাই রাশিয়ান ভাষার একজন লেখক দস্তয়েভস্কি এই বিষয়ে আমাকে নানান প্রশ্ন করেন যে আমি কি কোনোভাবে দস্তয়েভস্কি দ্বারা প্রভাবিত কিনা, বা আমার চরিত্রগুলো কেন এমন দস্তয়েভস্কির চরিত্রের মতন। তো সেটা কেমন, এটা হচ্ছে অনেক অন্তর্গত বিষাদ নিয়ে এক একটা চরিত্র। দস্তয়েভস্কির বেশিরভাগ ক্ষেত্রেই সেটা দেখা গেছে। হয়তো এরকমভাবে এই বিষাদের ছায়াটাই ছবিতে রয়ে গেছে। আপনারা ছবিটা দেখেন, অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু কারো কারো খারাপ লাগার ভেতরে তাদের আপন কথা, আপন সুরটাই ছবিতে থাকবে বলে আমার বিশ্বাস। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ঈদের বিশেষ আয়োজন মেরিল সিরাম সোপ বার নিবেদিত তারার সিনে গল্প আয়োজনে। একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি আরও গল্প নিয়ে, সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, সবাইকে বিরতির বিভাগে স্বাগত জানাচ্ছি মেরিল সিরাম সোপ বার নিবেদিত তারার সিনে গল্প আয়োজনে। আজকে আমরা গল্প করছি চলচ্চিত্র পেয়ারার সুবাস নিয়ে। এমন একটি চলচ্চিত্র, যেই চলচ্চিত্রটি কোভিডের যেই একটা স্থিতিশীল সময় ছিল, সেই স্থিতিশীল সময়টাতে একটা স্থিতিশীল সময়ের মধ্য দিয়েই যাচ্ছিল। তবে আলোর মুখ দেখলো অনেকটা বছর পরে 2024 সালে। গল্প রয়েছে এই চলচ্চিত্রের পিছনে আরও অনেক কিছু। গল্প শুনেছি, বাকি গল্প আরও একবার দেখে নিব পর্দায়। গল্পটা যদি আমরা একটু আধুনিক জায়গা থেকে বলি, তাহলে সেটা হচ্ছে যে এটাকে বলে ম্যারিটাল রেপ। মানে বিয়ে করার পরেই কি একজন স্ত্রী বা একজন নারীর প্রতি একজন পুরুষের অধিকার কি মানে একেবারে কি বলা যায়, তার অন্য সাইডের যে অনুমতি, সঙ্গে যে থাকা, সেইটাই কি প্রয়োজন, নাকি নারী মানে একটা ভোগ, এরকম ধরনের একটা ইয়ে আছে। আমার ক্যারেক্টারটির নাম হচ্ছে মুন্সি, যে পূর্ব বিবাহিত এবং যার একটি মেয়েও আছে, যেও বিবাহিত। মুন্সি খুব ভোগী ধরনের একজন মানুষ। সে কফিনের ব্যবসা করে এবং বলতে গেলে সে তার কি বলা যায় সমস্ত কিছু টাকা পয়সা দিয়ে টিয়ে এই মেয়েটিকে সে বলতে গেলে এক রাত্রে বিয়ে করে নিয়ে আসে। এখান থেকে এই ঘটনার শুরু। কিন্তু মেয়েটার একটা অদ্ভুত ধরনের চরিত্র আছে, সেই চরিত্রটা সে প্লে করে এবং খুব মুন্সিকে এক পর্যায়ে খুব কি বলা যায়, মানে যে তাকে নিয়ে অনেক ধরনের তার মতো করে বলা যায় জব্দ করার চেষ্টা করে। সে সেখানে
যার কথা না বললেই নয়, সে হচ্ছে আমাদের প্রয়াত অত্যন্ত শক্তিশালী অভিনেতা ছিল আহমেদ রুবেল। ও ছিল, ওর চরিত্রটা খুব অদ্ভুত। সে এ বাড়িতে আসে এবং শোনা যায় যে ওই পেয়ারার সঙ্গে ওই চরিত্রটির একটি সম্পর্ক ছিল, যেটা পরবর্তীতে হয় এবং এই ছবিটির শেষে প্রচণ্ড রকমের একটি নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সেটা জানতে হলে আসলে দেখতে হবে ছবিটা। জীবনে যে কত লোকসান বুঝলি না মনা, বুঝলি? এই 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 হইছে, শেষ হইলে আমরা দুজনে দিস। আচ্ছা, দেখি পয়ে পেয়ারা কয়ে কৈতর লিখছস? এই তো হয়। এই সিনেমাটা আসলে অনেক দিন ধরে হয়েছে, যার কারণে আমরা আসলে মোটামুটি সব ঋতুই পেয়েছি, মানে বর্ষাকাল, শীতকাল। তো যেটা ছিল আমাদের গল্পেই যেহেতু ছিল একটা বৃষ্টির ব্যাপার ছিল, টানা প্রায় 7-8 দিন ধরে বৃষ্টি হচ্ছে, পুরো সমস্ত কিছু ভেসে যাচ্ছে। তো সেই বৃষ্টির সিনটা আমাদের করতে যে টাইমটা ছিল সেটা ছিল শীতকাল, এবং বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছি, অনেক কষ্ট হয়েছে তখন। আরেকটা খুব মজার ঠিক না, একটা অভিজ্ঞতা আছে, সেটা না বললেই না। আমাদের বেশিরভাগ শুটিং হয়েছে সিরাজগঞ্জে, কিন্তু যেহেতু আমার বাবা কফিনের বিজনেস করতেন এবং সেই জায়গাটা ছিল পুরান ঢাকায়, তো পুরান ঢাকায় গিয়ে তো আসলে এই বৃষ্টি, তারপরে জলবদ্ধতা, এইসব শুট করা পসিবল না। তো শুটিং হাউসে আমরা কাজটা করেছিলাম, 3 তলার একটা শুটিং হাউস ছিল। সেই শুটিং হাউসে মোটামুটি পানি উঠিয়ে অ্যান্ড ওখানে ঠেলা গাড়ি উঠানো হয়েছিল দোকানের সামনে, মোটামুটি 1 হাঁটু পানি, ঠেলা গাড়ি এবং বিভিন্ন জিনিস ভেসে টেসে যাচ্ছে, এরকম একটা সিন ছিল। সেটা আমরা ওই 3 তলার উপরে করেছিলাম। হাবিবুল্লাহ চাচারা চিনেন? না। আব্বার লোকে যে বালুর ব্যবসা করে তারে আপনি চিনেন না? হ্যাঁ, হেই তো আপনার বাবার লাগে বিয়ে করতে গেল। আমরা সেদিন ঘর সাজাইছি, সুন্দর করে গেট সাজাইছি, ভালো ভালো খাইছি, শরবত খাইছি মেলা গুলা। আচ্ছা, আপনি তো সেদিন ছিলেন না, কই ছিলেন? সুপ্রিয় দর্শক, ঈদের বিশেষ আয়োজন মেরিল সিরাম সোপ বার নিবেদিত তারার সিনে গল্প আয়োজনে আজ আমরা গল্প করছি পেয়ারার সুবাস চলচ্চিত্রটি নিয়ে। গল্প আরও অনেকখানি বাকি রয়ে গেছে। একটা বিরতির পরে বাকি গল্প নিয়ে আবারও ফিরে আসছি, সাথে থাকবেন নিশ্চয়ই। সুপ্রিয় দর্শক, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিরতির ভাগে। আপনারা দেখছেন ঈদের বিশেষ আয়োজন মেরিল সিরাম সোপ বার নিবেদিত তারার সিনে গল্প আয়োজনে। আজকে আমরা গল্প করছি পেয়ারার সুবাস নিয়ে। একটা গল্প কিংবা একটা চলচ্চিত্র মনে তখনই জায়গা করে নেয় যখন সেই চলচ্চিত্রের সাথে আমরা নিজেদেরকে খুব করে রিলেট করতে পারি, কিংবা একটা সমাজের গল্প একটা চলচ্চিত্রের মধ্য দিয়ে উঠে আসে। তবে একটা চলচ্চিত্র মেকিংয়ের পেছনে আসলে অনেক ছোট ছোট গল্প থাকে, যে গল্পগুলো আমাদের অজানায় রয়ে যায়। তবে আমরা আর সেই গল্পগুলোকে আপনাদের সামনে অজানা রাখতে চাই না, তাই তো বাকি গল্প শুনে নিব, দেখে নিব পর্দায়। জয়াকে আমি মনে করি খুব আধুনিক সময়ের একজন অভিনয় শিল্পী। ও যখন চরিত্রটা গ্রহণ করে তখনই এই চরিত্রের শুধু বাইরের দিক না, ভিতরের দিকটা গড়নটা নিয়েও চিন্তা করে। আমরা যখন কাজ করেছি আমরা এটা নিয়ে ডিসকাস করেছি এবং খুব দ্রুততম সময়ে চরিত্রের মধ্যে ঢুকে, সিচুয়েশনের মধ্যে ঢুকে সেটা খুব প্লে করার চেষ্টা করে। একটা অন্যরকম কলকাল ভাষা সে অ্যাডাপ্ট করেছিল, যেটা খুব ইন্টারেস্টিংলি এখানে কাজ করে। তো জয়া আহসানের সঙ্গে আমার কেমিস্ট্রি খুব ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যুক্তি, বোধ, নাটকীয়তা, সম্পর্ক, এগুলো নিয়ে বেশ বিশ্লেষণ করি আগায়। এবং যারা আমরা একটু মানে অন্যভাবে অভিনয়টা ভাবি করি, সেটা আমার সঙ্গে খুব মেলে। সেজন্য জয়ের সঙ্গে আমার বোঝাপড়ার ব্যাপারটা খুব ভালো। হাঁস ভিতরে কেন? কাদা পানিতে নষ্ট হবে, যা যা যা, ওদিকে যা।
ভাগ্য ভালো যে আমাদের শুটিং শেষ হওয়ার পরে বাড়িওয়ালা এসে দেখে তো তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, যে তার কাছে তো শুটিং মানে হচ্ছে বিউটিফুল জিনিসপত্র, মানে শুটিং মানে তো এরকম, মানে শুটিং মানে এরকম পানি বন্ধ করে পানি উঠিয়ে ঠেলা গাড়ি দিয়ে মানে যা ইচ্ছা তাই করা, যেটা হয়েছে পরবর্তীতে ওখানে আর শুটিং করতে দেয়নি। তো এটা একটা ঘটনা। আর আতিক ভাইয়ের সঙ্গে শুটিং করার অভিজ্ঞতা যদি বলি, আমার অসংখ্য কাজ আতিক ভাইয়ের সঙ্গে করা হয়েছে। বলতে গেলে আমার অভিনয় জীবনের শুরুর দিকের অনেকগুলো কাজ আমি আতিক ভাইয়ের সঙ্গে করেছি, যার কারণে আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার থাকে আতিক ভাইয়ের সঙ্গে আমার আছে। বাট তারপরও শুটিং এর সময় ভীষণ মানে আতিক ভাইকে ভীষণ মানে ভয় পেতাম যে ক্যারেক্টারে থাকতে পারছি কিনা, কতটা আসলে দিতে পারছি, মানে ক্যারেক্টারটা ঠিক মতো হয়ে উঠতে পারছি কিনা, সেই জায়গাগুলোতে খুব 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 ভয়ে থাকতাম এবং সারাক্ষণই আসলে ওই গল্পে চরিত্রে ওই এনভায়রনমেন্টের মধ্যে থাকার খুব খুব ট্রাই করতাম, কারণ সারাক্ষণ মনে হতো যে আমি যদি এখন এই চরিত্রটা থেকে বের হয়ে যাই তাহলে আতিকে হয়তো বকা দেবে। তো ওই জায়গা থেকে ভয়ের একটা কাজ আমার সবসময় করেছে আতিক ভাইয়ের সঙ্গে, যখন পিয়ারা সুবাস করেছি, এর আগে যতগুলো কাজ করেছি সব জায়গা থেকে। কিন্তু এমনিতে আমাদের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো তবে আমার কাছে মনে হয় যে কাজের জায়গাতে আসলে এইটুকু ভয় বা রেসপেক্ট বা যেটাই বলি না কেন সেটা থাকা খুব খুব জরুরি। তোমার আবার বয়স হয়েছে না, কতদিন একলা একলা থাকবো? দিদি হিট হয়ে গেল তো। আরে তাড়াতাড়ি পানি আনো, তাড়াতাড়ি করো। এস বাবু, তোমার কি হলো? আরে পেয়ারার সুবাস, এই নামটাই শুনতে না একটা ভিন্ন রকমের আমেজ কিন্তু মনের মধ্যে তৈরি হয়ে যায়। এবং এই গল্পগুলো যখন শুনছি তখন আসলে মনে হয় একটা একটা সুতা গেথে আমরা গল্পটার সাথে নিজেদেরকেও রিলেট করতে পারি। বাকি গল্প নিয়ে আবারও ফিরে আসবো। আপনারা দেখছেন মেরিল সিরাম সোপ বার নিবেদিত তারার সিনে গল্প আয়োজন। আবার একটা বিরতিতে যাচ্ছি, ও ভাগে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে, সাথে থাকুন। মেরিল সিরাম সোপ বার নিবেদিত তারার সিনে গল্প আয়োজনে বিরতির ভাগে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বলছিলাম চলচ্চিত্র পেয়ারার সুবাস নিয়ে গল্প। এই গল্পের মাঝখানে আসলে আমিও হারিয়ে গিয়েছিলাম চলচ্চিত্রটার পথে পথে। বাকি গল্প শুনে নিব, দেখে নিব পর্দায়। যারা একেবারেই ভিন্ন ধরনের গল্প, ভিন্ন ধরনের চলচ্চিত্রায়ন পছন্দ করেন, অন্য রকমের, তাদের জন্য পেয়ারার সুবাস। গতানুগতিকতার বাইরে যে ধরনের গল্প বলার স্টাইল থাকে সেটা থেকে ভিন্ন জায়গাতে গিয়ে নুরুল আলম আতিক এটা তৈরি করেছেন। এবং এই ছবিটা নিয়ে আমরা 2023-এ মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম। এইখানে মূল কম্পিটিশনের ছবিটা ছিল এবং সেটা হচ্ছে মূলত ছবিটার ভাবনার জন্য। এবং ছবিটা খুব মানে একটু বোদ্ধা লেভেলে বেশ প্রশংসিত হয়েছিল এবং জুরি বোর্ড খুব প্রশংসা করেছিল। এবং ছবিটা দেখার পরেই তারা মূল কম্পিটিশনে এটাকে অন্তর্ভুক্ত করেন। যদিও আমরা পুরস্কার পাইনি, কিন্তু আমরা প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, পছন্দ করেছেন। একটা ভিন্ন ধরনের গল্প, যেটা এক পর্যায়ে আন্তর্জাতিকও বটে। তো সেইটার একটা বড় প্রতিক্রিয়া আমরা ওখান থেকে পেয়েছি। তো সেই জন্য আমি বলি যে চ্যানেল 9-কে ধন্যবাদ যে তারা পেয়ারার সুবাস দেখাচ্ছেন, এবং যে দর্শক এটা অন্য ছবি দেখতে আশা করেন তাদেরকে আমি বলবো যে পেয়ারার সুবাস দেখুন, চ্যানেল 9-এ এই ঈদের সময় প্রচারিত হবে। তারেক ভাই যখন এই স্ক্রিপ্টটা আমরা আতিক ভাইয়ের বাসায় পড়ছিলাম, তখন তারেক ভাই বলছিলেন যে এই আসমা ক্যারেক্টার কে করবে। তো আতিক ভাই বলছে সুশোভা করবে। ওরা সুশোভা তো খুব অন্যরকম করে তাকিয়েছিল। ওই যে বললাম যে আমার আসলে আমার চরিত্র আর আসমার চরিত্র একদমই দুই মেরুর। তো সেইখান থেকেই হয়তো বা তারেক ভাই একটু
প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়েছিলেন যে সুষমা করবে। আর যাই হোক, আর জয়া আপা হচ্ছে তখন মাত্র শুরু করেছে ওপার বাংলায় সিনেমা করা এবং অসংখ্য ভালো ভালো সিনেমা করেছেন এবং মোটামুটি দাপিয়ে বেড়াচ্ছেন। সেই সময় আমরা একটা ব্রেক দিয়ে আবার যখন শুরু করলাম তখন দেখলাম যে জয়া আপা সেই আগের জয়া আপাই, মানে আমার তো প্রথম দিকে কাজগুলো জয়া আপার সঙ্গে হয়েছে, তো দেখলাম যে জয়া আপা এতটুকু বদলায়নি এবং আমার কাছে আমি বলেও ফেলেছি যে জয়া আপা তুমি তো একদম আগের মতোই আছো, একটু বদলাওনি, মানে তোমার ক্যারিয়ারে এত বেশি মানে অভিজ্ঞতা বলবো বা যশ বলবো এই যে যোগ হয়েছে এবং তুমি যে মানে দুই বাংলায় মানে ইন্টারন্যাশনাল একজন অভিনেত্রী হয়ে উঠেছো, কিন্তু সেই যে একটা থাকে না মানুষের তো অনেক অহমিকা হয়, সেইটা আমি কোনোদিন মানে জয়া আপার কাছ থেকে পাইনি। এবং তখন আমি এই একই কথা বলেছিলাম, তখন জয়া আপা বলেছিল যে কেন আমার কিন্তু একটু শিং গজিয়েছে, আমি কি চেঞ্জ হবো। তো আর রুবেল ভাইয়ের কথা তো বলার অপেক্ষাই রাখে না, একজন গুণী অভিনেতা ছিলেন তিনি। একটা সিনের কথা খুব মনে আছে, যে সিনটা করতে করতে আমাদের প্রায় ভোর হয়ে গিয়েছিল, মানে বৃষ্টি ছিল, মানে বৃষ্টি করতে হয়েছিল যেহেতু বৃষ্টিরই গল্প। তো সব কিছু মিলে আসলে পেয়ারার সুবাসের সঙ্গে থাকা, পেয়ারার সুবাসের জার্নিটা আমার এতদিন পরে এসেও আমার আসলে সবগুলো ঘটনা খুব খুব মনে পড়ছে, মনে আছে। তার মানে খুব ভালো একটা জার্নি ছিল পেয়ারার সুবাসের সঙ্গে। না, কালকে আমি দুপুরের পর আপনার লোকে দেখা করব, বলবো না। শয়তান বাচ্চা, যাও। এই চলো চলো, খালুজান যাইতে বলছে, চলো ব্যাক কই। সুপ্রিয় দর্শক, মেরিল সিরামসোব্বার নিবেদিত তারার সিনে গল্প আয়োজনে আজ আমরা গল্প করছিলাম পেয়ারা সুবাস চলচ্চিত্র নিয়ে। এই পুরোটা সময়ে অর্থাৎ ঈদের 7টা দিন আমরা বিভিন্ন আয়োজনে সঙ্গী ছিলেন চ্যানেল 9-এর। আজকে এই আয়োজনের 7 দিন সমাপ্ত হলো, অর্থাৎ আজকে বাড়ি ফেরার পালা। তবে চ্যানেল 9 সবসময় আপনাদের পাশে রয়েছে সব রঙিন প্রোগ্রাম নিয়ে, তাই আপনারা ঈদের আনন্দে তো রয়েছেন, আনন্দ উপভোগ করতে থাকুন। আর ঈদের পরে রেগুলার জীবনে যখন ফেরত চলে আসব তখনও সাথে থাকবে চ্যানেল 9 আপনাদের, এবং আপনারা থাকবেন চ্যানেল 9-এর পাশে। আজকের মতো আমি নাহিদা আফরোজ সুমি মেরিল সিরামসোব্বার নিবেদিত তারার সিনে গল্প আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং সবাইকে আরও একবার জানাই ঈদ মোবারক।